বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে যারা অংশগ্রহণ করেছো সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম জানিয়ে আমাদের আজকের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, যেটি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকের এই বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় আমরা গত ক্লাসে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে অনাস্থা প্রস্তাব কি, অধ্যাদেশ বলতে কি বুঝো, এবং জাতীয় সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি উল্লেখ করো। এবং সর্বশেষ আলোচনা করেছিলাম যে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নগুলো নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পয়েন্ট অফ অর্ডার কি, এরপরে আলোচনা করব সাংবিধানিক অনুবিধি কি, 3 নম্বর আলোচনা করব সংসদীয় কার্যপ্রণালী বিধি কি, এবং 4 নাম্বার হচ্ছেন জাতীয় সংসদের সার্বভৌমত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এতটুকু পর্যন্ত আমরা আজকের লেকচারে আলোচনা করব। আমাদের সর্বপ্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে যে প্রশ্ন সেটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার কি। এই পয়েন্ট অফ অর্ডারের ক্ষেত্রে আমরা 3টা বিষয় লক্ষণীয় পাই, অর্থাৎ এই পয়েন্ট অফ অর্ডার সাধারণত বিতর্ক করার সংসদের মধ্যে যখন সংসদ আলোচনা বা বিতর্ক আলোচনা হয় তখন সংসদ সদস্যদের কোনো আলোচনার, কোনো বক্তব্যের বা কোনো প্রশ্নের উপর বিতর্ক করা নিয়ম বা সত্যটাকে বোঝানোর জন্য মূলত, অর্থাৎ সংসদে যে বিতর্ক উপস্থাপন হয় ওই বিতর্ক করার সাধারণত 3টা নিয়মে এই সংসদের বিতর্ক উপস্থাপন করা হয়। 1 নাম্বার হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন, দ্বিতীয় হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ, 3 নাম্বারে হচ্ছে পয়েন্ট অফ অর্ডার। এই 3টা পদ্ধতিতে মূলত সংসদীয় যে বিতর্ক অনুষ্ঠান হয়, এই সংসদীয় বিতর্ক প্রশ্নোত্তরে এই 3টা পদ্ধতিতে বিতর্ক করা যায় সংসদের মধ্যে। তো আমি প্রথমে বলেছিলাম যে পয়েন্ট অফ ইনফরমেশন। আমরা পয়েন্ট অফ অর্ডার জানার আগে 2টা বিষয় জানবো, একটি হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন আর একটা হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ। তোমাদের অনেক সময় এমসিকিউ আসে যে পয়েন্ট অফ ইনফরমেশনের যে সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিওআই। পিওআই অনেক সময় প্রশ্ন আসে যে পিওআই এর পূর্ণরূপ কি। তাহলে যদি পিওআই এর পূর্ণরূপ কি আসে তাহলে আমরা লিখবো পয়েন্ট অফ ইনফরমেশন। এখন আমরা একটু করে জানবো যে পয়েন্ট অফ ইনফরমেশন কি। আমরা বলতে পারি যে পয়েন্ট অফ ইনফরমেশন হলো যে কোনো বক্তব্যের সময় বিরোধী দলের যে কোনো সদস্য উঠে দাঁড়াতে পারেন এবং কোনো প্রশ্ন উত্থাপন কিংবা একটি ছোট মন্তব্য ছুড়ে দিতে পারেন। এই প্রক্রিয়াকে পয়েন্ট অফ ইনফরমেশন বলা হয়। আলোচনা চলাকালে যে কোনো ইস্যুকে পরিষ্কার করার জন্য এই প্রক্রিয়া ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ বলা হচ্ছে সরকার দলীয় কোনো ব্যক্তি যদি বক্তব্য উপস্থাপন করেন, কোনো বিষয় নিয়ে যখন তিনি আলোচনা করেন, আলোচনার মাঝখানে কোনো বিরোধী দলীয় সদস্য যখন ওই আলোচনার প্রাসঙ্গিক কোনো প্রশ্ন ছুড়ে দেন, অর্থাৎ যখন একটা বিষয় নিয়ে আলোচনা করে বিরোধী দল কোন একটি বিষয়কে, গুরুত্বপূর্ণ বিষয়কে পরিষ্কার করার জন্য যখন ওই প্রশ্নটা সরকার দলীয় যিনি বক্তব্য দিচ্ছেন তাকে যখন ছুড়ে দেন, অর্থাৎ তাকে যখন প্রশ্ন করেন, তাকেই মূলত পয়েন্ট অফ ইনফরমেশন বলে অবহিত করা হয়। এই যে প্রশ্ন উত্তর পর্বে উত্তর দেওয়ার সময় যে কোন একটা বিষয়কে আরো পরিষ্কার করার জন্য বিরোধী দলীয় সদস্য যে একটা প্রশ্ন ছুড়ে দেন সেটাকেই মূলত পয়েন্ট অফ ইনফরমেশন বলা হয়ে থাকে। এরপরে আমরা জানবো যে পয়েন্ট অফ প্রিভিলেজ, এটাকে সংক্ষেপে পিওপি বলা হয়। তোমাদের প্রশ্ন আসে যে পয়েন্ট অফ প্রিভিলেজের পিওপি এর পূর্ণরূপ কি। আমরা আনসার লিখবো পয়েন্ট অফ প্রিভিলেজ। 2টা ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন, যে পয়েন্ট অফ ইনফরমেশন, যে পিওআই এর পূর্ণরূপ কি পয়েন্ট অফ ইনফরমেশন, এবং পিওপি এর পূর্ণরূপ কি পয়েন্ট অফ প্রিভিলেজ। এখন আমরা জানবো পয়েন্ট অফ প্রিভিলেজ কি। যে কোনো দলের আলোচনা বক্তব্য চলাকালে যে কোনো সদস্য উঠে দাঁড়াতে পারেন যদি তারা মনে করেন যে অন্য দল যে কোনো উপায়ে মূল বিষয় বাদ দিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এই প্রক্রিয়াকে পার্সোনাল প্রিভিলেজ হিসেবে অবহিত করা হয়।
এভাবে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয় অপর পক্ষের খারাপ আচরণের জন্য। আমরা আগে পড়েছিলাম যে পয়েন্ট অফ ইনফরমেশন, ওইখানে বলেছিলাম যে সরকার দলীয় কোন সংসদ সদস্য যদি বক্তব্য উপস্থাপন করেন, ওই বক্তব্যের কোন একটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে পরিষ্কার হওয়ার জন্য যখন বিরোধী দলীয় কোন সদস্য সংসদের বিতর্ক চলাকালীন উঠে দাঁড়িয়ে যখন সরকার দলীয় সংসদকে যখন প্রশ্ন করেন, তখন তাকে পয়েন্ট অফ ইনফরমেশন, অর্থাৎ কোন একটি বিষয় জানার জন্য যখন প্রশ্ন করেন তাকে পয়েন্ট অফ ইনফরমেশন বলা হচ্ছে। আর পয়েন্ট অফ প্রিভিলেজ বলা হচ্ছে এটাকে, যে যখন কোন একজন সংসদ সদস্য কোন একটা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তার মূল বিষয় বাদ দিয়ে যখন কোন একজন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক কথার মাধ্যমে আক্রমণাত্মক কথাবার্তা শুরু করে দিবেন, অর্থাৎ তিনি একটা বিষয় নিয়ে, মূল বিষয় নিয়ে আলোচনা করছেন, কিন্তু ওই বিষয়টা থেকে সরে গিয়ে তিনি কোন একজন ব্যক্তির সমালোচনা করছেন, কোন একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয় নিয়ে যখন আলোচনা শুরু করছেন, এবং ওই সময়টাতে যখন অবজেকশন অথবা কোন স্পিকারের যখন বিরোধী দলীয় কোন সদস্য যখন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন যে ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে আলোচনা, ওই বিষয়টাকে মূলত পয়েন্ট অফ প্রিভিলেজ বলা হয়। পয়েন্ট অফ ইনফরমেশনের মূল কি পয়েন্ট হচ্ছে যে কি, সংসদ সদস্য যখন বক্তব্য রাখেন তখন কোন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আরো অবগত হওয়ার জন্য যখন সংসদ সদস্য কি করেন, প্রশ্ন উত্থাপন করেন, তাকে পয়েন্ট অফ ইনফরমেশন বলা হয়। আর পয়েন্ট অফ প্রিভিলেজ বলা হচ্ছে যখন কোন সংসদ সদস্য তার সংসদের মধ্যে মূল আলোচনা থেকে সরে গিয়ে যখন কোন একজন সংসদ সদস্যের ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করেন, আলোচনা করেন, এবং ওই সময় যখন সংসদ সদস্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে, তখনই তাকে পয়েন্ট অফ প্রিভিলেজ বলা হয়ে থাকে। তাহলে পয়েন্ট অফ ইনফরমেশন এবং পয়েন্ট অফ প্রিভিলেজ সম্পর্কে আমরা ধারণা অর্জন করলাম, এবং এই দুইটা অংশ থেকে অনেক সময় আসেন যে পয়েন্ট অফ ইনফরমেশন কি, পার্ট বি তেও আসতে পারে, কিংবা পয়েন্ট অফ প্রিভিলেজ কি, অথবা এমসিকিউ তে আসে যে পিওআই এর পূর্ণরূপ কি, পয়েন্ট অফ ইনফরমেশন। আবার অনেক সময় এমসিকিউ তে আসে পিওপি এর পূর্ণরূপ কি, পয়েন্ট অফ প্রিভিলেজ। এখন আমাদের যে মূল প্রশ্ন পার্ট বি, যে পয়েন্ট অফ অর্ডার, যে প্রশ্নটা পার্ট বি তে আসে যে পয়েন্ট অফ অর্ডার কি, এই সম্পর্কে আমরা স্ক্রিনে যাওয়ার আগে আমরা সংক্ষেপে যে জিনিসটা বলতে পারি যে পয়েন্ট অফ অর্ডার কি। আইনসভার অধিবেশনে বক্তব্য বা আলোচনা চলাকালে যে কোনো দলের যে কোনো সদস্য উঠে দাঁড়াতে পারেন যদি তারা মনে করেন উক্ত বক্তব্য দ্বারা সংসদীয় কার্যপ্রণালী বিধি অন্য পক্ষের দ্বারা ভঙ্গ বা অমান্য করা হচ্ছে। এই প্রক্রিয়াকে পয়েন্ট অফ অর্ডার বলা হয়ে থাকে। এভাবে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয় যাতে এই অমান্য করা বিষয়ে স্পিকারের যথাযথ সিদ্ধান্ত, নির্দেশনা পাওয়া যায়। অর্থাৎ পয়েন্ট অফ অর্ডারের যে মূল থিম সেটি হচ্ছে যে কি, যখন একজন সংসদ সদস্য সংসদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, তো আমরা একটু পরে জানবো যে একটি সংসদ পরিচালিত হয় মূলত সংসদীয় কার্যপ্রণালী বিধি দ্বারা। অর্থাৎ বাংলাদেশের সার্বভৌম অংশ হচ্ছে সংবিধান, অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানের মাধ্যমে। সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু পরিচালিত হতে পারে না। তো ঠিক একইভাবে সংসদ সদস্য কিভাবে পরিচালিত হবে তারও একটি সংবিধানে কি আছে, কার্যপ্রণালী বিধি আছে, অর্থাৎ বিধিমালা, নিয়ম নীতি আছে যে সংসদ কিভাবে পরিচালিত হবে, সংসদ সদস্যরা কিভাবে বক্তব্য উপস্থাপন করবেন, কিভাবে বিল উপস্থাপন করবেন, এই বিষয়ে সংবিধানের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ আছে। একজন সংসদ সদস্য যখন সংসদ চলাকালীন বক্তব্য প্রদানের ক্ষেত্রে যখন সংসদ সদস্য ওই সংসদীয় কার্যপ্রণালী বিধি অমান্য করে যখন কোনো বক্তব্য উপস্থাপন করেন, তখন অন্য কোনো সংসদ সদস্য যখন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন যে এই সংসদ সদস্য বক্তব্য চলাকালে সংসদীয় কার্যপ্রণালী বিধি অমান্য করেছেন, এই যে একজন সংসদ সদস্য বক্তব্য চলাকালীন অন্য একজন সদস্য যে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করছেন, সেটাকেই মূলত বলা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা তাহলে বিতর্ক করার নিয়ম বা সূত্রের ক্ষেত্রে তিনটা বিষয় পেয়েছিলাম। একটা হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন, আরেকটা হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ, আরেকটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার। পয়েন্ট অফ ইনফরমেশনে আমি বলেছিলাম যে আমাদের ভাষায় যদি মনে রাখতে হয় সেটি হচ্ছে যখন কোনো সংসদ সদস্য প্রশ্নের উত্তর উত্থাপন করেন বা বক্তব্য উপস্থাপন করেন, তখন ওই বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় পুনরায়
ভালোভাবে জানার জন্য যখন কি করেন, প্রশ্ন ছুড়ে দেন ওই সংসদের কাছে বা স্পিকারের মাধ্যম হয়ে ওই সংসদের কাছে, ওইটাকে পয়েন্ট অফ ইনফরমেশন বলা হয়। আর পয়েন্ট অফ প্রিভিলেজ কি? পয়েন্ট অফ প্রিভিলেজ হচ্ছে যে যখন একজন সংসদ সদস্য তার মূল আলোচনা থেকে সরে গিয়ে, সংসদের মধ্যে তার মূল আলোচনা থেকে সরে গিয়ে যখন অন্য কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত বিষয় নিয়ে যখন আলোচনা শুরু করে দেয় এবং ওই ব্যক্তি যখন সংসদের দৃষ্টি আকর্ষণ করে, তখন তাকে বলা হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ বা পার্সোনাল প্রিভিলেজ হিসেবেও এটাকে অবহিত করা হয়ে থাকে। আর পয়েন্ট অফ অর্ডার কি? পয়েন্ট অফ অর্ডার হচ্ছে যখন কোনো ব্যক্তি সংসদে বক্তব্য প্রদানকালে যদি সংসদীয় কার্যপ্রণালী বিধি অমান্য করেন, তাহলে অন্য কোনো সদস্য যখন দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন সেই বিষয়টি, তখন তাকে পয়েন্ট অফ অর্ডার বলা হয়। তাহলে আমরা বিতর্ক করার ক্ষেত্রে তিনটা শর্ত বা নিয়ম জানলাম, এবং এখান থেকে আসে যে পয়েন্ট পিওআই এর পূর্ণরূপ কি, পিওপি এর পূর্ণরূপ কি, এবং পয়েন্ট অফ অর্ডার কি, এটা পার্ট এ তো আসতে পারে। এখন পার্ট বি তে আমাদের যে মূল প্রশ্ন, পয়েন্ট অফ অর্ডার কি, যদি পার্ট বি তে 4 মার্কের আসে তাহলে আমরা কিভাবে লিখব? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা প্রাসঙ্গিকতায় প্রথমে লিখব, সেটি হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সংসদীয় বিতর্ক। কোন সংসদ কতটা সফল তা নির্ভর করে ওই সংসদের বিতর্ক বা আলোচনা কতটা প্রাণবন্ত, সময় উপযোগী ও জীবন স্পর্শী তার উপর। সংসদে বিতর্ক করার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দল উভয় দলকেই কিছু নিয়ম পদ্ধতি অনুসরণ করতে হয়। পয়েন্ট অফ অর্ডার হলো সংসদে বিতর্ক করার বিশেষ একটি পদ্ধতি। এরপরে আমরা হেডিং দিব যে পয়েন্ট অফ অর্ডার। এখানে আমরা লিখব সংসদে আলোচনা, বিতর্ক বা যুক্তি উপস্থাপনের যে কৌশলগুলো রয়েছে তার মধ্যে পয়েন্ট অফ অর্ডার সর্বাধিক আলোচিত পদ্ধতি। পয়েন্ট অফ অর্ডারকে বলা হয় পয়েন্ট সমূহের প্রাণ। অর্থাৎ পয়েন্ট সমূহের প্রাণ মানে আমি এই যে এতক্ষণ ধরে লেকচার দিচ্ছি তোমাদের সামনে, এই লেকচারের মধ্যে মূল পয়েন্ট কি? যেমন ধরো আমি পয়েন্ট অফ অর্ডার নিয়ে, এটা হচ্ছে যে আমার মূল পয়েন্ট, কিন্তু আমি অনেকগুলো আলোচনা করেছি, পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ প্রিভিলেজ, এই বিষয়গুলো নিয়ে এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমার মূল পয়েন্ট বা মূল প্রাণ হচ্ছে পয়েন্ট অফ অর্ডার। ঠিক এই জিনিসটাই বলা হচ্ছে যে পয়েন্ট অফ অর্ডারকে বলা হয় পয়েন্ট সমূহের প্রাণ। সংসদে কোনো দলের সদস্য বক্তব্য প্রদানের সময় যদি অন্য কোনো সদস্যের নিকট মনে হয় যে প্রদেয় বক্তব্য কার্যপ্রণালী বিধির বহির্ভূত বা কার্যপ্রণালীর সাথে সাংঘর্ষিক, তাহলে তিনি এই ব্যাপারে সংসদের সভাপতি অর্থাৎ স্পিকারকে বোঝানো হচ্ছে এখানে, সংসদের সভাপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন। যে কারণে পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করা হয় সেগুলোর মধ্যে রয়েছে, এক নম্বর হচ্ছে সংসদীয় বিধি ভঙ্গ করলে বা মহান সংসদকে অবমাননা করলে পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করা যায়। অর্থাৎ তার বক্তব্যের মাধ্যমে যদি সংসদীয় বিধি ভঙ্গ করেন অথবা সংসদকে যদি অপমানজনক, অবমাননাজনক কোনো কথা বলেন সংসদের ব্যাপারে, তখন পয়েন্ট অফ অর্ডার উপস্থাপন করতে পারবেন একজন সংসদ সদস্য। 2 নাম্বার হচ্ছে কোনো বিতার্কিক যদি তার দলনেতার বা নিজের নতুন সংজ্ঞায়ন করে কিংবা সম্পূর্ণ নতুন প্যারামিটার দাঁড় করায় অথবা তাদের স্ট্যান্ড পয়েন্টকে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা চালায়, তাহলে পয়েন্ট অফ অর্ডার উত্থাপিত হবে। অর্থাৎ কোন সংসদ সদস্য যখন বক্তব্য রাখেন, সংবিধানের আঙ্গিকে যে দলনেতার সংজ্ঞা দেওয়া হয়েছে ওই সংজ্ঞাকে বাদ দিয়ে যদি ওই সংসদ সদস্য তার বক্তব্যকালে নতুন সংজ্ঞায়িত করেন দলের ব্যাপারে, দলের নেতা ব্যাপারে, তখন পয়েন্ট অফ অর্ডার করা যাবে। অথবা যে স্ট্যান্ড পয়েন্ট আছে অর্থাৎ আলোচনার যে একটা প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়ার বাদ দিয়ে যখন নিজের একটা নতুন প্রক্রিয়া সম্পৃক্ত নতুন প্রক্রিয়ায় উপস্থাপন করবে, তখন পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করতে পারবেন একজন সংসদ সদস্য। 3 নাম্বার হচ্ছে বিতার্কিক যদি তার অর্থাৎ সংসদ সদস্য যদি তার বন্টনকৃত সময় থেকে 15 সেকেন্ড বা তার অধিক সময় গ্রহণ করে, তাহলে পয়েন্ট অফ অর্ডার উত্থাপিত হয়। অনেক সময় দেখা যায় যে সংসদের মধ্যে কোনো সংসদ সদস্য যখন বক্তব্য উপস্থাপন করেন তখন তার যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, আমরা দেখি যে স্পিকার বলেন যে আপনার সময় 5 মিনিট, আপনার সময় 10 মিনিট, আপনার সময় 15 মিনিট। ওই ব্যক্তি যখন বক্তব্য দেওয়ার সময় যখন 15 মিনিট ওভার হয়ে যায়, তখন কোনো এক সংসদ সদস্য ওই সময় পয়েন্ট অফ অর্ডার বা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এই 3টা বিষয়ে মূলত পয়েন্ট অফ অর্ডারটাকে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা লিখব পয়েন্ট অফ অর্ডার উত্থাপিত হবে মাননীয় স্পিকার বরাবর। স্পিকার প্রয়োজনে অভিযুক্ত বিতার্কিক ব্যাখ্যা শুনে রুলিং বা সিদ্ধান্ত দেবেন।
গঠনমূলক ও যুক্তি খণ্ডন পর্বের প্রথম ও শেষ মিনিটে পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করা যাবে না। অর্থাৎ যখন যুক্তিতর্ক বা বিতর্ক অনুষ্ঠান সংসদ অনুষ্ঠিত হয় তখন প্রথম ও শেষ মিনিটে, খণ্ডন পর্বের প্রথম ও শেষ মিনিটে পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করা যাবে না। তবে বর্তমান সময়ে দেখা যায় যে কি শেষ মিনিটেও পয়েন্ট অফ অর্ডার উত্থাপনের বিষয়টি প্রকাশিত হচ্ছে, অর্থাৎ চূড়ান্ত হয়ে যাচ্ছে বিষয়, ওই সময়টাও তাও পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করেন কোন এক সংসদ সদস্য। এভাবে করে লিখে আমরা পরিশেষে বলা যায় যে বিতর্ক হলো সংসদীয় কার্যক্রমের অন্যতম আকর্ষণীয় পর্ব। বিতর্কের মাধ্যমে সংসদের, সরকারের বা সরকার দলীয় সদস্যদের সংসদের প্রতিনিধিদের কাজের জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। এতে স্বচ্ছতা নিশ্চিত হয়। তাছাড়া বিতর্কের সংসদে বিতর্ক জনসাধারণের নিকট আকর্ষণীয় বিষয় হওয়ায় জনসাধারণের রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে থাকেন। অর্থাৎ পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে আমরা দেখি যে প্রশ্ন উত্তরের মাধ্যমে যখন, যেহেতু মন্ত্রী পর্যায়ে মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রীদের যখন জবাবদিহিতা নিশ্চিত করা হয় তখন পয়েন্ট অফ অর্ডার সংসদীয় বিতর্কের ক্ষেত্রে একটি জনপ্রিয় পদ্ধতি হিসেবে ভূমিকা পালন করে থাকেন। তাহলে পয়েন্ট অফ অর্ডার যদি পার্ট বিতে আসে আমরা এইভাবে উপস্থাপন করব। এরপরে আমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কি আজকের আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সাংবিধানিক অনুবিধি। এই প্রশ্নগুলো মূলত ঘুরে ফিরে আসতেই থাকে, সে কারণে আমরা একটু মনোযোগ দিয়ে দেখব সাংবিধানিক অনুবিধি কি আমরা এখন জানবো। তো আমরা জানি যে সাংবিধানিক অনুবিধি কি। সাংবিধানিক অনুবিধি মানে সংবিধানের মধ্যে, আমরা জানি যে সংবিধানের মধ্যে 11টি ভাগে বিভক্ত কয়টি অনুচ্ছেদ আছে? 153টি অনুচ্ছেদ আছে, 4টি ভাগে 4টি আছে ভাগ আছে, 11টি ভাগে বিভক্ত একটি প্রস্তাবনা। এই যে ভাগগুলো আছে অনুচ্ছেদ, 153টি অনুচ্ছেদ আছে, অর্থাৎ মূল সংবিধানের মধ্যে মূল বিষয়ের সাথে যখন প্রতিবিধান অর্থাৎ একটা নিয়ম আছে, ওই নিয়মের মধ্যে আরো কিছু সংযুক্তি হয়েছে প্রয়োজনের তাগিদে, এই যে সংযুক্তি হয়েছে সেটিকে বলা হচ্ছে যে অনুবিধান। হ্যাঁ, যেমন ধরো সংবিধানের মূল নীতি হচ্ছে 4টি, এই 4টির মধ্যে ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, হ্যাঁ, তারপর হচ্ছে কি গণতন্ত্র, জাতীয়তাবাদ, 4টা হচ্ছে যে কি মূল নীতি। আবার জাতীয়তাবাদের যে মূল নীতির সাথে আবার দেখা যাচ্ছে কিছু অনুচ্ছেদ আছে অর্থাৎ অনুবিধি আছে। এই যে মূল সংবিধানের সাথে প্রয়োজনের তাগিদে বিভিন্ন নিয়ম নীতি সম্পৃক্ত করা হয়েছে, অনুচ্ছেদ অনুবিধি সম্পৃক্ত করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে সাংবিধানিক অনুবিধি। তো সাংবিধানিক অনুবিধি কি যদি আসে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, প্রাসঙ্গিকতায় আমরা লিখব যে সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। একটি রাষ্ট্রের জাতীয় চরিত্র কেমন হবে তা জানার জন্য সে দেশের সংবিধান অধ্যায়ই যথেষ্ট। অর্থাৎ একটা রাষ্ট্রকে জানতে হলে ওই রাষ্ট্রের সংবিধান চর্চা করলে, অধ্যয়ন করলে আমরা ওই রাষ্ট্র সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা অর্জন করতে পারবো। তারপরে আমরা লিখব সংবিধান রাষ্ট্রের জন্য অপরিহার্য দলিল। কোন রাষ্ট্র বা ও সংবিধান ব্যতীত সঠিকভাবে পরিচালিত হতে পারে না। কোন রাষ্ট্রের যদি সংবিধান না থাকে তাহলে সেই রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারে না। রাষ্ট্র পরিচালনার জন্য যাবতীয় বিধিবিধান সংবিধানে সন্নিবেশিত থাকে। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় যেসব বিধিবিধান সংবিধানে সন্নিবেশিত থাকে সেগুলোকে সাংবিধানিক অনুবিধি বলা হয়। অর্থাৎ সংবিধানের মধ্যে যে 153টি অনুচ্ছেদ, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রের জনগণের অধিকার নিশ্চিত করার জন্য, রাষ্ট্রের যে নাগরিক আছেন তাদের কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য যেসব, এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে সময় উপযোগী যে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে, সংবিধানে সন্নিবেশিত করা হয়েছে, সেটাকেই সাংবিধানিক অনুবিধি বলা হচ্ছে। সেজন্য এখানে বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় যেসব বিধিবিধান সংবিধানে সন্নিবেশিত থাকে সেগুলোকে সাংবিধানিক অনুবিধি বলা হয়। এরপরে আমরা হেডিং দিব সাংবিধানিক অনুবিধি। এখানে লিখব কার্যত সংবিধানে উল্লেখিত বিধানাবলী কেউই সাংবিধানিক অনুবিধি বলা হয়। অর্থাৎ সংবিধানে উল্লেখিত যে বিধিবিধান আছে সেটাকেই সাংবিধানিক অনুবিধি বলে। রাষ্ট্রীয় প্রতিটি সংস্থার জন্য সংবিধানে যে বিধান রাখা হয়েছে তা যথাযথভাবে পালনীয়। সাংবিধানিক অনুবিধিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে এই সাংবিধানিক অনুবিধির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশন। অর্থাৎ সাংবিধানিক অনুবিধির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশনস। এই কনস্টিটিউশনাল শব্দটির অর্থ হচ্ছে সংবিধান বিষয়ক। অন্যদিকে
প্রভিশনস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর যোগান দেওয়া, সরবরাহ করা বা প্রতিপালন করা। অর্থাৎ মূল বিষয়ের সাথে ওইটাকে কাজ পরিচালনা করার জন্য যখন বিভিন্ন অনুবিধি সৃষ্টি করা হয় সেটাকেই মূলত বলা হচ্ছে। আমরা যদি একটা উদাহরণ নিই, যে দেখা যায় যে একটা মূল কমিটি গঠন করা হয়েছে, 3 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই 3 সদস্যের তদন্ত কমিটিকে সহযোগিতা করার জন্য আরেকটা সাব কমিটি গঠন করা হয়েছে। সাব কমিটি মানে বিভিন্ন ইনফরমেশন দিয়ে মূল তদন্ত কমিটিকে সহযোগিতা করার জন্যই সাব কমিটি গঠন করা হয়েছে। তাহলে যে 3 সদস্যের কমিটি আছে সেটি হচ্ছে সংবিধান, আর ওই সংবিধানকে সহজ করার জন্য, ওই সংবিধানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যখন এই সংবিধানে এই কমিটির সাথে আরেকটা কমিটি সম্পৃক্ত করা হয়, সাব কমিটি গঠন করা হয়, তাহলে মূল কমিটি হচ্ছে সংবিধান, আর যে সাব কমিটি গঠন করা হয়েছে সেটা হচ্ছে যে কি, অনুবিধি। অর্থাৎ ওই মূল তদন্ত কমিটি পরিচালনা করার জন্য আরো কিছু কি দরকার, ক্ষমতায়ন দরকার, আরো কিছু লোক দরকার। ওইটাকেই বলা হচ্ছে, যখন প্রয়োজন হয়েছে, যখন সম্পৃক্ত করা হয়েছে সাব কমিটিকে, ওইটাকেই সাংবিধানিক অনুবিধি বলা হচ্ছে। এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে সাংবিধানিক অনুবিধিকে কনস্টিটিউশনাল প্রভিশনস বলা হয়। কনস্টিটিউশনস হচ্ছে যে সংবিধান বিষয়ক বিষয়কেই মূলত কনস্টিটিউশনাল বলা হচ্ছে, আর প্রভিশনস হচ্ছে যে কি, যে কোনো কিছুর যোগান দেওয়া, সরবরাহ করা বা প্রতিপালন করা। এই ক্ষেত্রে আবিধানিকভাবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী আইনের প্রতিপালন করাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সাংবিধানিক অনুবিধি হলো সাংবিধানিক নিয়ম কানুন অনুযায়ী আইনের প্রতি পালন করাকেই এখানে সাংবিধানিক অনুবিধি বলা হচ্ছে। এই সাংবিধানিক অনুবিধি সম্পর্কে একটা সংজ্ঞায়িত করা যায়। মূলত সাংবিধানিক অনুবিধির কোনো মনীষী সংজ্ঞা নেই, তবে সাংবিধানিক অনুবিধিকে এভাবে সংজ্ঞায়িত করা যায়, বলা যায় যে a constitution is the foundation law in most countries. The term constitutional provisions specific that a rule or law come from the constitution itself and not from a statutory or common law. এভাবে করে মূলত সাংবিধানিক অনুবিধি সংজ্ঞায়িত করেছেন। আবার আমরা যদি অন্যতও সাংবিধানিক অনুবিধিকে সংজ্ঞায়িত করতে পারি, সেটি হচ্ছে যে কি, যে সাংবিধানিক অনুবিধি হলো তাই যার রাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ থাকে। অর্থাৎ সাংবিধানিক অনুবিধি কি, আমরা যদি বলি যে সাংবিধানিক অনুবিধি কি, সাংবিধানিক অনুবিধি হচ্ছে যে কি, যে যা রাষ্ট্রের জন্য সংবিধানে লিপিবদ্ধ থাকে তাই আমরা সাংবিধানিক অনুবিধি বলে অবহিত করতে পারি। পরিশেষে আমরা বলা যায় যে সাংবিধানিক অনুবিধি হলো সংবিধানে সন্নিবেশিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই মূলনীতি অনুযায়ী রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব এবং নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব নির্ধারিত হয়। সাংবিধানিক অনুবিধি ব্যতীত রাষ্ট্র অনেকটা মাঝিহীন নৌকার ন্যায়, যা বাস্তবে প্রায় অকল্পনীয়। সুতরাং সাংবিধানিক অনুবিধিকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে অবহিত করা হয়ে থাকে। এইভাবে করে আমরা সাংবিধানিক অনুবিধিটা শেষ করব। আমাদের যে পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে সংসদীয় কার্যপ্রণালী বিধি। বিষয়গুলো তোমরা আগেও জেনেছো, এই কারণেই প্রশ্ন থাকলে আমরা শেষে ইনশাআল্লাহ এটা উত্তর দিব। তোমরা প্রশ্নগুলো, কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা নোট করে নিবা যে এই বিষয়টার প্রশ্ন হচ্ছে। সংসদীয় কার্যপ্রণালী বিধি, আমরা এই বিষয়টা সর্বপ্রথম প্রশ্নে অর্থাৎ পয়েন্ট অফ অর্ডারে বলেছিলাম যে সংসদীয় কার্যপ্রণালী বিধি কি, একটা রাষ্ট্রের সংসদ কিভাবে পরিচালিত হবে, স্পিকার কিভাবে নির্বাচিত হবে, এবং সংসদের মধ্যে যেসব সংসদ সদস্য আছেন ওই সংসদ সদস্য কিভাবে তাদের বক্তব্য এবং বিভিন্ন বিল উত্থাপন করবেন, এই বিষয়গুলো নিয়ে সংবিধানের মধ্যে বিভিন্ন কার্যপ্রণালী বিধি রয়েছে। এই কার্যপ্রণালী বিধি ৭৫-এর ক অনুচ্ছেদে সংসদীয় কার্যপ্রণালী বিধি নিয়ে আলোচিত হয়েছে। সংবিধানের ৭৫ ক অনুচ্ছেদে এই সংবিধান কিভাবে পরিচালিত হবে তার নিয়ম নীতি রয়েছে। এই যে সংবিধানের মধ্যে কিভাবে সংসদ পরিচালিত হবে এই বিষয়ে যে বিধান রয়েছে, যে অনুবিধি অনুচ্ছেদ রয়েছে, সেটাকেই মূলত সংসদীয় কার্যপ্রণালী বিধি বলে অবহিত করা হয়ে থাকে। তাহলে আমরা আমাদের ভাষায় যদি বলতে যাই যে সংবিধানের মধ্যে সংসদ পরিচালনার যে বিধিবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে তাকেই সংসদীয় কার্যপ্রণালী বিধি বলা হয়। অর্থাৎ আমাদের ভাষায় এটাই নিব যে সংসদীয় কার্যপ্রণালী বিধি কি, সংবিধানের মধ্যে সংসদ পরিচালনার জন্য যে বিধিবিধান রয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটাকেই সংসদীয় কার্যপ্রণালী বিধি বলা হয়। কিন্তু আমরা প্রশ্নের উত্তর দিতে গেলে 4 মার্কের প্রশ্ন, এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সংসদীয় কার্যপ্রণালী বিধি কি, এই প্রশ্নটা দিতে গেলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমরা প্রথমে প্রাসঙ্গিকতা দিব।
ওইখানে লিখবো যে রাষ্ট্র ও রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য যে নীতিমালা থাকে তাকে সংবিধান নামে অভিহিত করা হয়ে থাকে। সংবিধানের রাষ্ট্র পরিচালনার বিধি ও নাগরিক জীবনের দায় দায়িত্ব সংক্রান্ত বিধিমালা সন্নিবেশিত থাকে। আর রাষ্ট্রের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য যেসব বিধিবিধান নির্ধারণ করা হয় তাকেই মূলত সংসদীয় কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিডিওর নামে অবহিত করা হয়। এরপরে আমরা হেডিং দিব সংসদীয় কার্যপ্রণালী বিধি। এখানে আমরা লিখব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের আইনসভা বা সংসদীয় কার্যপ্রণালী পরিচালনার জন্য যে বিধি প্রণীত হয় তাকেই সংসদীয় কার্যপ্রণালী বিধি বলা হয়। যেমন ব্রিটিশ পার্লামেন্টে যেসব লিখিত বিধান অনুযায়ী পরিচালিত হয় সেগুলোকে স্ট্যান্ডিং অর্ডার বলা হয়। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে, যেটাকে আমরা মাদার অফ পার্লামেন্ট বলা হয়, ব্রিটিশ পার্লামেন্টে যে সংসদ যেই আইন দ্বারা পরিচালিত হয় ওইটাকে স্ট্যান্ডিং অর্ডার বলে তারা অবহিত করেছেন। এই স্ট্যান্ডিং অর্ডারে বলে অবহিত করেছেন। তো এই স্ট্যান্ডিং অর্ডার নিয়ে এনসাইক্লোপিডিয়া অফ পার্লামেন্ট স্ট্যান্ডিং অর্ডার সম্পর্কে বলেছেন এনসাইক্লোপিডিয়া, যে বলেছেন যে কি প্রিন্টেড রুলস হুইচ রেগুলেটেড প্রসিডিওর ডিবেট এন্ড কন্ডাক্ট অফ মেম্বার্স ইন এ লেজিসলেচার। অর্থাৎ বলেছেন যে কি যে স্ট্যান্ডিং অর্ডারের মাধ্যমে মূলত কি করা হয়, সংসদগুলোকে নিয়ন্ত্রণ করা হয়, পরিচালনা করা হয় এবং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এই সংসদীয় কার্যপ্রণালী বিধি সম্পর্কে সংজ্ঞায়িত করতে গিয়ে উইকিপিডিয়াতে একটি সংজ্ঞা প্রদান করেছেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে কি যে পার্লামেন্টারি প্রসিডিওর ইজ দ্য বডি অফ রুলস, এথিক্স এন্ড কাস্টমস governing meeting and other operations of clubs, organizations, legislative bodies and others deliberative assemblies। অর্থাৎ বলা হচ্ছে সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে উইকিপিডিয়া বলেছেন যে কি যে সংসদীয় কার্যপ্রণালী বিধি হচ্ছে যে তাই যেটি দ্বারা নিয়ম কানুন, নৈতিকতা এবং বিভিন্ন ব্যবহার সম্পর্কীয় সরকারীয়, দলীয় এবং সংসদ দলীয় বিভিন্ন বিষয় মিটিং কিভাবে পরিচালিত হবে ওই বিষয়গুলো নিয়ে যে বিধিবিধান আছে সেটাকে সংসদীয় কার্যপ্রণালী বিধি বলে অবহিত করা হয়ে থাকে। এরপরে আবার সংসদীয় কার্যপ্রণালী বিধি সম্পর্কে অক্সফোর্ড ডিকশনারিতেও একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। ওইটাতে বলা হচ্ছে যে a rules that defines how a particular situation is to be handled or a particular outcome achieved in a legislature of deliberative assemblies। এভাবে করে অক্সফোর্ড ডিকশনারি সংসদীয় কার্যপ্রণালী বিধির সংজ্ঞা দিয়েছেন। এরপর আমরা লিখতে পারি যে বাংলাদেশের সংবিধানের ৫৫ অনুচ্ছেদে বলে মহামান্য রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বন্টনের জন্য যে বিধি প্রণয়ন করেন তাকেই রুলস অফ বিজনেস বা কার্যপ্রণালী বিধি বলে অবহিত করা হয়। পরিশেষে বলা যায় যে সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে এটাই প্রতীয়মান যে কার্যপ্রণালী বিধি বলতে সংসদের নিজস্ব উদ্যোগে বা মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত যেসব বিধিকে বোঝানো হয় যার আলোকে সংসদীয় কার্যক্রম পরিচালিত হয়। সংবিধানের ৭৫ ক অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা এবং অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সংসদের মধ্যে, সংবিধানের মধ্যে সংসদ কিভাবে পরিচালিত হবে তার জন্য বিধি প্রণয়ন করা হবে না, অনুচ্ছেদ সংযুক্ত করা হবে না, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির নির্দেশ সংসদ কি হবে, পরিচালিত হবে। এভাবে করে আমরা সাংবিধানিক সংসদীয় কার্যপ্রণালী বিধিকে আমরা আলোচনা করতে পারবো। আমাদের আজকের সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে জাতীয় সংসদের সার্বভৌমত্ব এবং সীমাবদ্ধতাগুলো কি কি। এটা আমরা গত ক্লাসও আলোচনা করেছিলাম যে বাংলাদেশের জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলীগুলো কি কি, জাতীয় সংসদের কি কি ক্ষমতা রয়েছে এবং কাজ পরিচালনা করে। আজকে আমরা ঠিক একই সাথে রিলেটিভ বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম ও সীমাবদ্ধতা আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, 16 এবং 18 দুইটা সালে এসেছে। যেহেতু তোমরা 20 সালের প্রশ্ন সে কারণে তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। এই বিষয়টাতে আমরা প্রথমে প্রাসঙ্গিকতা লিখবো। এখানে লিখবো যে বাংলাদেশের জাতীয় সংসদ সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদ আইনের দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের সংবিধান সার্বভৌম ক্ষমতা চর্চার অধিকার জাতীয় সংসদকে দিয়েছেন। এটা লেখার পরে আমরা হেডিং দিব যে জাতীয় সংসদের সার্বভৌমত্ব কি। জাতীয় সংসদের সার্বভৌমত্বর প্রশ্নে
আমরা পয়েন্ট ভিত্তিক লিখবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে চূড়ান্ত আইন প্রণয়নকারী সংস্থা। আমি বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষেপে শেষ করছি, কারণ আমরা বিষয়গুলো নিয়ে আগেও আলোচনা করেছি। চূড়ান্ত আইন প্রণয়নকারী সংস্থা, আমরা জানি যে জাতীয় সংসদ হচ্ছে আইন প্রণয়নকারী সর্বোচ্চ সার্বভৌম সংস্থা। অর্থাৎ জাতীয় সংসদের 2/3 ভোটের মাধ্যমে সংবিধানের কোনো ধারা, কোনো অনুচ্ছেদ, কোনো অনুবিধি সংযুক্ত করা হয়। আবার রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে কোনো আইন প্রণয়নও করতে পারে থাকেন। অর্থাৎ জাতীয় সংসদ সদস্যদের সমর্থন ব্যতীত কোনো আইন প্রণয়ন করতে পারে না, বা কোনো সংবিধান বাতিল, কোনো সংবিধানে অনুচ্ছেদ সংযুক্তি করতে পারে না। সেজন্য বলা হচ্ছে যে জাতীয় সংসদের সার্বভৌমত্বের ক্ষেত্রে বলা হচ্ছে জাতীয় সংসদ হচ্ছে চূড়ান্ত আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে যে কোনো ধারা অন্তর্ভুক্তকরণ বা পরিবর্তন করার ক্ষমতা। জাতীয় সংসদ রাষ্ট্রের প্রয়োজনে সংসদ সদস্যদের সমর্থনের ভিত্তিতে সংবিধানের কোনো অনুচ্ছেদ, কোনো ধারা কি করতে পারেন, বাতিল করতে পারেন কিংবা সংযুক্ত করতে পারেন। এই ক্ষমতা জাতীয় সংসদ বুক করে থাকেন। 3 নম্বর হচ্ছেন রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা নেই। রাষ্ট্রপতি সংসদের পাশকৃত কোনো বিলে ভেটো দিতে পারেন না। অর্থাৎ জাতীয় সংসদের সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে যখন কোনো বিল সমর্থিত হয়, ওই বিলে রাষ্ট্রপতি কোন ওই বিলটা বাতিল করতে পারেন না, ভেটো প্রয়োগ করতে পারেন না। ভেটো প্রয়োগ বলতে যে ভেটো বলতে আমরা দুইটা বিষয় আমরা আগে পড়েছিলাম যে আইন প্রণয়নকারীতে যে জাতীয় রাষ্ট্রপতি চাইলে কি করতে পারেন, এটাতে যে সংসদে পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন, কিন্তু ওই বিলটা কি করতে পারেন না, বাতিল করতে পারেন না। এবং আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতির কাছে সংসদের সমর্থনের পরে রাষ্ট্রপতির কাছে যে বিলটি আসে, সেটি রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে কি করতে পারেন, অনুমোদন দিতে পারেন। আবার 15 দিনের মধ্যে তিনি অনুমোদন না দিয়ে, স্বাক্ষর না করে, এটা আবার পুনর্বিবেচনার জন্য সংসদের কাছে প্রেরণ করতে পারেন। সংসদ পুনর্বিবেচনা করে যখন আবার রাষ্ট্রপতির কাছে প্রেরণ করে, তখন রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে কি করতে পারে, অনুমোদন দিতে হবে। আর যদি অনুমোদন না দেয়, 7 দিন পরে ধরে নেওয়া হয় বিলটি কি করা হয়েছে, আইনে পরিণত হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছে। আবার রাষ্ট্রপতি যদি 15 দিনের মধ্যে পুনর্বিবেচনার জন্য সংসদে না পাঠায়, আবার স্বাক্ষরও যদি না করে, তাহলে 15 দিন পরে অটোমেটিক্যালি ভাবে বিলটি আইনে পরিণত হয়েছে বা রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছে বলেই ধরে নেওয়া হয়। সে কারণে সেই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি সংসদের সমর্থিত কোনো বিলে ভেটো প্রয়োগ করতে পারে না, বা সংসদে পাশকৃত কোনো বিলে ভেটো দিতে পারে না। এরপরে হচ্ছে কি আইন প্রণয়ন। সার্বভৌমত্বের মধ্যে জাতীয় সংসদ আইন প্রণয়নে সার্বভৌমত্ব ভোগ করেন। আমরা বলতে পারি যে জাতীয় সংসদ হচ্ছে সার্বভৌম, কারণ জাতীয় সংসদ প্রয়োজনে যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারেন। আইন প্রণয়নে জাতীয় সংসদকে কোনো কিছু নিবৃত্তি করতে পারে না, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে না। এটাই জাতীয় সংসদের ক্ষমতা এবং এখতিয়ার। এরপরে হচ্ছে কার্যকাল বাড়ানো বা কমানোর ক্ষমতা। কিসের কার্যকাল? জাতীয় সংসদ তার কার্যকাল বাড়াতে বা কমাতে পারে। ৪র্থ সংশোধনী অনুযায়ী পার্লামেন্ট তার কার্যকাল বাড়িয়েছিল। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ তার কার্যকাল বাড়াতে পারে, এটা সংসদের সার্বভৌমতার এখতিয়ার। যদি কোনো কারণে সংসদ চায় যে তাদের সংসদের মেয়াদকাল তারা বাড়াতে পারবেন, অর্থাৎ আলোচনা তাদের যদি শেষ না হয়ে, তাহলে স্পিকারের বরাবর দৃষ্টি আকর্ষণ করে স্পিকারের অনুমতি সাপেক্ষে কি করতে পারবেন, মেয়াদকাল অর্থাৎ সংসদের মেয়াদকাল সময়কাল বৃদ্ধি করার ক্ষমতা সংসদ সদস্যের রয়েছে। এরপর হচ্ছে দায় মুক্তি আইন প্রণয়ন। পার্লামেন্ট দায় মুক্তি আইন পাশ করতে পারে। এর মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীর দায় মুক্তি দেওয়া যায়। জাতীয় সংসদ ৫ম সংশোধনীর মাধ্যমে দায় মুক্তি পাশের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি প্রদান করেন। পরবর্তীকালে জাতীয় সংসদ দায় মুক্তি আদেশ বা আইন বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার প্রক্রিয়া পথ খুলে দেয়। অর্থাৎ জাতীয় সংসদ চাইলে কোন একটা প্রক্রিয়ার মাধ্যমে আইন প্রণয়ন করে দোষী ব্যক্তিকে কি করতে পারেন, দায় মুক্ত করতে পারেন, অর্থাৎ ওই অন্যায় থেকে দায় মুক্ত দিতে পারেন, তাকে মুক্তি দিতে পারেন। যেমন ধরো বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধু আইন প্রণয়নের মাধ্যমে কিছু ব্যক্তিকে কি করেছেন, মাফ করে দিয়েছেন। সংবিধানের মাধ্যমে যুদ্ধ অপরাধী কিংবা যারা খুনি ছিল তাদের অনেককে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সংসদ আবার ওই বিল বাতিল করে দিয়ে কি করেছেন, আবার পুনরায় তাদেরকে কি করেছেন, আইনের বিচারের আওতায় এনেছেন। এটাকেই বলা হচ্ছে দায় মুক্তি আইন। জাতীয় সংসদ সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে দায় মুক্তি আইন প্রণয়ন করতে পারেন। এরপরে সর্বশেষ যে সার্বভৌম ক্ষমতা ভোগ করে থাকেন, সেটা হচ্ছে সরকার গঠন ও অপসারণ।
কোনো কারণে যদি সংসদ সদস্যগণ সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব পেশ করেন, তাহলে দেখা যায় যে কি সরকারের পতন ঘটতে পারে। অর্থাৎ জাতীয় সংসদ হচ্ছে সার্বভৌম, কারণ সংসদ সরকার গঠন করতে পারে, আবার অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সংসদ সরকারের পতন ঘটাতে পারে। একটা সংসদের সার্বভৌমত্ব ক্ষমতার এটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশের জাতীয় সংসদে ফ্লোর ক্রসিং করা যায় না। একটা ফ্লোর ক্রসিং বিষয় আছে, এই বিষয়টা আসে না, তারপরে তোমাদের জানা দরকার যে ফ্লোর ক্রসিং মানে কি, যখন সরকারের কোনো বিলে, যখন সংসদ সদস্য সরকার বিলে সমর্থন জ্ঞাপন না করে যখন বিরোধিতা করে, তখন তাকে বলা হয় ফ্লোর ক্রসিং। অর্থাৎ সরকারি কোনো বিলে যদি কোনো সংসদ সদস্য, সরকারি দলীয় কোনো সদস্য যদি ভোট প্রদান না করে, বিপক্ষে ভোট প্রদান করে, সেটাকে বলা হচ্ছে যে কি ফ্লোর ক্রসিং। অর্থাৎ নিজ দলকে সমর্থন না করে বিরোধিতা করা, সেটাকেই বলা হচ্ছে সংসদের মধ্যে ফ্লোর ক্রসিং। এবং এটার শাস্তি হচ্ছে তাকে দল থেকে কি বের করে দেওয়া, অর্থাৎ তার সরকার দল থেকে তাকে বের করে দেওয়া হয়। এই জিনিসটা অর্থাৎ ফ্লোর ক্রসিং হয়েছে কিনা, এই জিনিসটা সংবিধান প্রণয়নের ক্ষেত্রে কিংবা বাজেট প্রণয়নের ক্ষেত্রে সর্বপ্রথম সুরঞ্জিত সেনগুপ্ত সরকারের বিরুদ্ধে ভোট প্রদান করেছিলেন উনি, অর্থাৎ না ভোটে প্রদান করেছিলেন। সরকার দলীয় হয়েও তিনি কি করেছেন, সরকার দলের বিলে না ভোট প্রদান করেছেন। এই যে সরকার দল হয়েও, দলীয় লোক হয়েও যখন সরকারের কোনো বিলে না ভোট প্রদান করে, সেটাকে ফ্লোর ক্রসিং বলে। যদিও বা বাংলাদেশে এই নীতিটা এখন পালন করা হয় না, আগে করা হতো। এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে ফ্লোর ক্রসিং করা যায় না, এতে সংসদ সদস্য পদ হারাতে হয়। তাছাড়া সংসদের দলীয় ঐক্য অটুট থাকার, কোন সংসদ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলেও সরকারের অপসারণ করতে পারে না। অর্থাৎ প্রকৃত নিয়মে হচ্ছে যে কি, সংসদ সদস্যদের যদি সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকার দলীয় যদি অনাস্থা প্রস্তাব হয় বা সরকার দলের প্রতি অনাস্থা প্রস্তাব করে সংসদ সদস্য, তাহলে সরকারের পতন ঘটে থাকে। এটাই ছিল জাতীয় সংসদের সার্বভৌমত্ব। এরপরে আমরা জানবো যে জাতীয় সংসদের সীমাবদ্ধতাগুলো কি কি। 1 নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে যে কি, যে পার্লামেন্টে নীতি বিরোধী আইন পাশ করতে পারে না। অর্থাৎ পার্লামেন্ট বা জাতীয় সংসদ দেশের নৈতিকতা বিরোধী কোনো আইন পাশ করতে পারে না। এরূপ আইন পাশ করলে জনগণ তা প্রতিরোধ করবে। 2 নাম্বার হচ্ছে পার্লামেন্ট গণবিরোধী কোনো আইন পাশ করতে পারে না। অর্থাৎ পার্লামেন্ট দেশের কোনো গণবিরোধী আইন পাশ করতে পারে না, এতে গণ আন্দোলন শুরু হবে যদি গণবিরোধী আইন পাশ করে। এরপরে হচ্ছে বিচার বিভাগীয় ব্যাখ্যা পার্লামেন্টের সার্বভৌমত্বের পরিপন্থী। বিচার বিভাগের ব্যাখ্যা পার্লামেন্টের সার্বভৌমত্বের পরিপন্থী, কারণ বিচার বিভাগ আইনের ব্যাখ্যা করে পার্লামেন্টের উপর একটি নিয়ন্ত্রণ আরোপ করে, কারণ আদালত ব্যক্তি স্বাধীনতার রক্ষক। অর্থাৎ বিচার বিভাগীয় ব্যাখ্যা পার্লামেন্টের সার্বভৌমত্বের পরিপন্থী। অর্থাৎ যে পার্লামেন্টে যে আইন প্রণয়ন করা হয় তার ব্যাখ্যা, পরিপূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন কে? বিচার বিভাগ। সে কারণে বলা হচ্ছে যে বিচার বিভাগের ব্যাখ্যা হচ্ছে পার্লামেন্টের সার্বভৌমত্বের পরিপন্থী, কারণ বিচার বিভাগ এই আইনের ব্যাখ্যা প্রদান করার কারণে আইন বিভাগকে কি করে, নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে হচ্ছে সংঘ ও সমিতি পার্লামেন্টের সার্বভৌমত্বের বিরোধী। সংঘ ও সমিতি সংসদের সার্বভৌমত্বের উপর একটি বাধা অর্পণ করে, পার্লামেন্ট এদের সঙ্গে আলোচনা করে আইন প্রণয়ন করে। অর্থাৎ সংঘ ও সমিতিও কিন্তু কি করে থাকেন, থাকার কারণে পার্লামেন্ট চাইলেই কি করে এখতিয়ার ভাবে সংসদকে কি করতে পারে না, আইন প্রণয়ন করতে পারে না। এরপরে হচ্ছে আইনের শাসন পার্লামেন্টের সার্বভৌমত্বের বিরোধী। আইনের শাসন সংসদের সার্বভৌমত্বের আরেকটি সীমাবদ্ধতা, কারণ সংসদ আইনের শাসন সমুন্নত রেখে আইন পাশ করে। তাহলে শাসন থাকার কারণে, শাসন প্রক্রিয়া থাকার কারণে বলা হচ্ছে যে কি, আইনের শাসন, আইন প্রণয়ন করতে গেলে শাসন বিভাগকে সম্মান রেখে, শাসন বিভাগকে সামনে রেখেই সংসদকে কি করতে হয়, আইন প্রণয়ন করতে হয়। এটা সে কারণে আইনসভার জন্য এটা একটা প্রতিবন্ধকতা। এরপরে হচ্ছে অর্পিত আইন সার্বভৌমত্বকে সীমিত করে দেয়। অর্পিত আইন পার্লামেন্টের আইনের আরো একটি সীমাবদ্ধতা, কারণ সময়ের অভাবে পার্লামেন্ট বা সংসদ আইনের খুঁটিনাটি পরীক্ষার সময় পায় না। এগুলো প্রণয়নের দায়িত্ব পালন করে বিভাগীয় আমলাগণ। অর্থাৎ যে আইন প্রণয়ন করা হয়, এই আইনের খুঁটিনাটি বিশ্লেষণ করে কে, যাদেরকে অর্পণ করা হয়েছে, ক্ষমতা অর্পণ করা হয়েছে, অর্থাৎ সরকারি আমলারা। যার কারণে দেখা যায় যে কি, এই সরকারি আমলাদের উপর অর্পিত ক্ষমতা প্রণয়ন করার কারণে সংসদ স্বাধীনভাবে কি করতে পারে না, খুঁটিনাটি বিশ্লেষণ করে আইন প্রণয়নের সুযোগ পায় না। এরপরে হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা পার্লামেন্টের সার্বভৌমত্বকে সীমাবদ্ধতা করে দেয়। অর্থাৎ বলা হচ্ছে জাতীয় সংসদের সার্বভৌমত্বের সীমাবদ্ধতার মধ্যে হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। সংসদ জনমতের বিরুদ্ধে যেতে পারে না। তাহলে
জনগণ ভোট দিয়ে সংসদকে পরিবর্তন করে দেবে। অর্থাৎ বলা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা থাকার কারণে সংসদের মধ্যে চাইলেই, প্রয়োজন হলেও সংসদ চাইলেই কি করতে পারে না, তাদের স্বাধীনভাবে আইন প্রণয়ন করতে, আইনসভা জাতীয় সংসদ প্রণয়ন করতে পারে না। এটাই ছিল সংসদের মধ্যে আইন প্রণয়নের সীমাবদ্ধতা। তাহলে পরিশেষে আমরা বলা যায় যে কি, বাংলাদেশের জাতীয় সংসদ একটি সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। সংসদ পার্লামেন্টের আইন প্রণয়নের উপর শাসন বিভাগের কোনো অধিকার নেই। বাংলাদেশের রাষ্ট্রপতি জাতীয় সংসদের প্রণীত কোনো আইনের উপর ভেটো দিতে পারে না। জাতীয় সংসদ যে কোনো বিষয়ের উপর আইন প্রণয়ন করতে পারে না। আইন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সে কারণে সুরঞ্জিত সেনগুপ্ত একটি কথা বলেছিলেন, সেটা বলেছিলেন যে কি, যে বাংলাদেশ পার্লামেন্ট ইজ সোভারেন, বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে স্বাধীন, ইট ইজ রুবার স্ট্যাম্প পার্লামেন্ট, এটি একটি সার্বভৌম সংসদ। এভাবে করে আমরা এই পয়েন্টগুলো দিয়ে আমরা মূলত বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব সীমাবদ্ধতা আলোচনা করে যদি আসে, প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকে 4টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার কি, তারপরে হচ্ছে সাংবিধানিক অনুবিধি কি, এরপরে হচ্ছে সংসদীয় কার্যপ্রণালী বিধি কি, এবং সর্বশেষ আমরা আলোচনা করেছি যে জাতীয় সংসদের সার্বভৌমত্ব সীমাবদ্ধতা আলোচনা করো। এই 4টা প্রশ্নই 2016-2018 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে আজকের ক্লাসে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাসে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।